সকালে জলসা অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠানে পেয়ে গেছে একজন আবৃত্তি শিল্পী বন্ধু। আমরা তার সাথে পরিচয় করে নেব। দিদি, আপনার নাম? আমার নাম মধুসন্ধ্যা পাল। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া থেকে আসছি। আজকে আপনি এই অনুষ্ঠানে কবিতা শোনাবেন? হ্যাঁ, আমি আজকে এই অনুষ্ঠানে সবাইকে কবিতা শোনাবো। প্রথম কোন কবিতা শোনাচ্ছেন? প্রথম কবিগুরুর কবিতা দিয়ে শুরু করা যাক। আচ্ছা। কবিগুরুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতা, আমার মাথা নত করে দাও। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারই শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারই না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারই আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। চমৎকার, খুব সুন্দর করে দিদি আমাদের কবিতা শোনান। দিদি, আপনি কতদিন ধরে কবিতার চর্চা করছেন বা কবিতার জগতে আছেন? আমি একদম 4 বছর বয়স থেকেই আছি। আমি ঠাকুমার ঝুলি, তারপরে একটু বড় হয়ে একটু বন্ধ ছিল কিছুদিন, তারপরে আবার নিজের মহিমায় ফিরে এসেছি আর কি। সংসার জীবন সামলেও? হ্যাঁ, সংসার জীবন সামলেও আমি অনেক অনুষ্ঠান অ্যাঙ্কারিং বা যে কোনো জায়গায় অনুষ্ঠান করি, রেকর্ডিংও করি অনেক জায়গায়, মানে এরকম চলছে আর কি। শিল্প জগতে আপনার চলার কথা শুনি। একদম। আপনার পরবর্তী কবিতা কি থাকছে? আমার পরবর্তী কবিতা কবি শুভ দাশগুপ্তের জন্মদিন। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা টালির চালের ঘরে। তো স্কুল মাস্টার বাবা হ্যারিকেনে আলো জ্বলা ঘরে সেদিন আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন, অভাবে অনটনে সংসারের নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। মন থেকে ভালো চাইতেন সবাই, বলতেন দেখো এদেশের মানুষ একদিন ঠিক মুক্তি পাবে, দারিদ্র থেকে, অশিক্ষা থেকে, শোষণ থেকে মুক্তি। আজ 1 শ্রাবণ। কখন? আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বের করা সেই মেজো মাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে তোকে ধান দুগ্ধ দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু খোঁজটা ফোনে বলতেন বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছু, শুধু ধান বই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ওর যেন কোনো বিপদ না আসে ঠাকুর, ও যেন মানুষের মতো মানুষ হয়। অভাবের সংসারে ওই একটা দিনে বাড়তি পয়সা একটু দুধ নিতাম, তোকে পায়েস রান্না করে দিতাম। পায়েস খেতে তুই বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, বাড়িতে বসে ছাত্র পড়িয়েও আসতো কিছু, দাউ দাউ অভাবের আগুনে সে রসদ করতেও সময় লাগতো না। আমি তোর বাবার জামা সেলাই করে দিতাম আর বলতাম সামনের মাসে 2টি জামা বানিয়ে নিও। উনি বলতেন কখন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব, দুধের শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না বাড়লে তোমার কখন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আরো 2টো টিউশনে নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে দিনের শেষে মানুষটা একেবারে ক্লান্ত হয়ে যেতেন। অন্ধকার
অন্ধকারে উঠোনের ধার ঘেঁষে তখন জোনাকির ব্যস্ততা, আর ঘরে বসে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলমের ভাঙা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। মাঝে মাঝে উনি বলতেন, তোমার শরীরটাও তো দেখছি বড় ভেঙেছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি আনবো, ধারেই আনবো। আমি বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। তিনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকির অদৃশ্য আলোর আলপনা আঁকত অন্ধকার আগাছাড়ে ঝোঁকে। আবহ সঙ্গীতের মতো তুই পড়া মুখস্থ করে চলতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন, আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরো পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি। তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে সে দু কামরা সাজানো ফ্ল্যাটে। তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো, হ্যাঁ সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে যেদিন তোর বাবা চলে গেলেন, তুই বাবার বুকের উপরে শুয়ে কাঁদছিলি হাপুস নয়নে, আর সদ্য স্বামী হারা আমি তো সে অসহায় মুখটা দেখে আরো ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতন, বলেছিলাম কাঁদিস না খোকন, আমি তো আছি। কলকাতা থেকে অনেক দূরের মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আজ আমি একলা রে খোকন। তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে, তোকে, বৌমাকে আর ছোট্ট মেয়েটুকে। তোরা এখন নিশ্চয়ই সল্ট লেকে সেই মার্বেল বসানো ঝাঁ চকচকে ফ্ল্যাটে থাকিস। তোর বাড়িতে আজ নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? বেশ ভালো, বেশ ভালো। মনে আছে যাদবপুরের ভাঙা ঘরে রাতের বেলা ঘুমের মধ্যে ভয় পেয়ে তুই আমাকে মাঝে মাঝে জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কিরে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে খোকন। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনের মতো এই কোল আলো করা চাঁদের টুকরো। অথচ সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই এখন আর পায়েস খাস না রে খোকন। তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। আর সেই পায়েসের বাটি সামনে নিয়ে সারাদিন বসে আছি এখানে, এই বৃদ্ধাশ্রমে। আমার একলা ঘরে আর কেউ নেই রে খোকন।